আন্ডার 20K বাজেট, আই মিন 17-18 হাজার টাকা বাজেটের নতুন আরও এক খেলোয়াড় হাজির। ইনফিনিক্সের ফোন হট সিরিজের হট 40 বক্স দেখে বুঝতেই পারছেন মোবাইল লিজেন্ড ব্যাংকের সাথে এবারও তারা কোলাবোরেশন করছে। বক্সটা সুন্দর। তো স্মার্টফোনটার যে বিশেষ আকর্ষণীয় জায়গাগুলো তার মধ্যে হতে পারে এই ডিজাইনটা, যদিও এই ডিজাইনটা ওদের এই বেশ কিছু ডিভাইসের সাথে একদম সিমিলার, হুবহু সেম টু সেম হট 40 সিরিজেরই। তারপরে অনেকের কাছে আবার ভালো লাগতে পারে। তারপরে রয়েছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজের প্যানেল। দেন এই স্মার্টফোনের প্রসেসর মিডিয়াটেক হেলিও G88, 8GB র্যাম রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের চার্জার রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা 18,000 টাকায় কম্পেয়ার করি রাইট নাও, তাহলে অনেক ডিভাইস থেকে এগিয়ে আছে। যেমন গতকালকেই আমরা একটা ফোনের রিভিউ দিয়েছিলাম ওয়ালটনের, তো ওইটার থেকে বেশ কিছু জায়গায় এটা আবার একটু এগিয়েও আছে। তবে আসলে রেজাল্ট কি করছে সেটা জেনেই তো আপনার ডিসিশন মেক করা উচিত, রাইট? তো চলেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ মার্কেটে একটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 8 128GB, 8-এর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে এবং এর দাম হলো 17,999 টাকা। অলরাইট, ডিজাইন নিয়ে আমি আর নতুন কিছু বলতে চাই না ভাই। রিয়ারটা হলো গিয়ে গ্রেডিয়েন্ট, যার ফলে ওই যে লাইট টাইট পড়লে বিভিন্ন কালার দেখা যায়, সুন্দর লাগছে। তবে ক্যামেরা মডিউলটা, এই সেটআপটা অনেক বড় লাগছে আর কি। এটা আরো ছোট রাখলে ফোনটা মনে হয় আরো বেশি সুন্দর লাগতো। রয়েছে ডুয়াল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড USB টাইপ সি পোর্ট। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা মোটামুটি ফাস্ট এবং একুরেট, প্রত্যেকবারই একুরেট কাজ করছে আর কি। তবে এই ডিভাইসে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেখছি না, যা অবশ্যই মিস করছি এবং অবশ্যই ইহা থাকা উচিত ছিল। তো এই স্মার্টফোনের ডিজাইন ফিজাইন রেখে আমরা সরাসরি চলে আসি পারফরমেন্স সেকশনে। মিডিয়াটেক হেলিও G88 রয়েছে এবং এটা রান করছি কিন্তু XOS 13.5 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আমি জানার চেষ্টা করছিলাম এটাতে কোনো ধরনের আপডেট আসবে কিনা। মেজর আপডেটের বিষয়ে তেমন কিছুই জানতে পারিনি, তবে ওই যে রেগুলার যে আপডেট সেগুলো হয়তো পাবেন, তবে মেজর আপডেটের ব্যাপারে কোনো কিছু ক্লিয়ার করতে পারছি না। আর এই যে প্রসেসরটা মিডিয়াটেক হেলিও G88, এটা G85 থেকে কিছুটা এগিয়ে। আবার যদি চিন্তা করেন এরকম প্রাইস পয়েন্টে আরেকটু বাড়াতে গেলে তো আমরা G99 পেয়ে যাই। হ্যাঁ, ওইটার থেকে অবশ্যই এই প্রসেসরটা একটু পিছিয়ে থাকছে। তো মিডিয়াটেক হেলিও G88 এটা মোটামুটি ডে টু ডে ইউজেসের জন্য ঠিকঠাক আছে এই প্রসেসরটা বলতে পারেন। আবার যেহেতু আপনি র্যামটা এখানে 8GB পেয়ে যাচ্ছেন, মাল্টিটাস্কিংও বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করতে পারবেন। তবে ইনফিনিক্স বেশ কিছু ব্লোটার দিয়েছে আপনাকে ফ্রিতেই। এই ফ্রি আপনার কোনো কাজে লাগবে না মনে হয়, আনইনস্টল করে ফেললে আরেকটু বেটার রেজাল্ট পাবেন বা আরেকটু লাইটার হয়ে যাবে তখন স্মার্টফোন। আর অ্যাপ ওপেন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, কখনো কোনো অ্যাপকে ক্র্যাশ করতে দেখিনি, এখনো ঠিকঠাকভাবেই চলছে। হালকা ওয়ার্ম হয় ফোন যখন কিনা একটু হেভি প্রেশারে পড়ে যায়, সেটা গেমিং টাইমেও বলতে পারেন, সেটা রেগুলার পারফরমেন্সেও বলতে পারেন। লাইক আপনি একটা টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, হেভি ইন্টারনেট ব্যবহার করছেন, তখন হালকা গরম হয় এই পাশটা, পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো স্মার্টফোনে রান করা হয়েছে, চলছে। যেমন পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে খেলা যায়, যদিও খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আপনি ল্যাগের দেখা পাবেন, মাঝে মধ্যে হালকা পাতলা আপনি স্ট্যাটার লক্ষ্য করবেন, ফ্রেম রেটটা ওঠানামা করবে যদি একদম হাইয়েস্ট সেটিংসে থাকে। একটু লোয়ার সেটিংসে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেবে অবশ্যই, এবং তখন খেলার উপযোগী আমার সাজেশন ওটাই থাকবে। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার আউটপুট ছিল। দাম অনুযায়ী এই প্রসেসরকে আমি খুব একটা খারাপ বলতে পারছি না, তবে ইনফিনিক্সের কাছে আমাদের সবসময় আরও বেশি আবদার থাকে। সেই জায়গা থেকে আরও 500 টাকা কম হলে মানে এই প্রসেসরটা তখন একদম পারফেক্ট হতো এরকম প্রাইস পয়েন্টের জন্য আর কি। স্মার্টফোনে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল পাচ্ছেন এবং সাইজটাও বেশ বড়সড়, 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ দিচ্ছে এবং এটার পিক ব্রাইটনেস হলো গিয়ে 500 নিটস, যা ইনডোরে আপনাকে ভালো সাপোর্ট দেবে ঠিকই, বাট ডিরেক্ট সানলাইটে আউটডোরে কিছুটা স্ট্রাগল করে। টাচ রেসপন্স ভালো ছিল এইটার, কনসোল কাটআউট আছে যার ফলে ওভারঅল ভিউ ভালো লাগে। তবে লোয়ার চিনটা একটু মোটা, যে জিনিসটা একটু চোখে বাঁধতে পারে, যদিও এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনে এরকম বিষয় দেখেই আমরা অভ্যস্ত। তবে আরেকটু ন্যারো রাখলে সবার থেকে রেসে এগিয়ে থাকা যায়। এই বিষয়গুলোর দিকে কোম্পানির আসলে মনোযোগী হওয়া উচিত। তো আমরা দেখছিলাম 90 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে, আবার কালার রিপ্রোডাকশনও খারাপ না আছে। IPS ডিসপ্লে এরকম প্রাইস পয়েন্টের ফোন থেকে আমরা যা আশা করি ওটুকু পুশ করতে পারছে আর কি। তবে 120 হার্টজ হলে আমরা হাই রিফ্রেশে আরও একটু এগিয়ে থাকতাম বা আরও একটা স্টেপ এগিয়ে থাকতাম। ক্যামেরা রিয়ারে 3টা, মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং আরও একটি শুটার আছে যা অক্সিলারি সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। কড়া রোদের মধ্যে স্মার্টফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি নেই, যেমনটা দেখছি হাইলাইট জায়গাগুলো মোটামুটি ভালোভাবেই ব্যালেন্স করতে পারছে, যেখানে অনেক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে একটু হিমশিম খেয়ে যায়। তবে এটার ডিটেল ততটা বেশি ছিল না, একটু জুম করলেই বোঝা যায় ছবিগুলো একটু সফট লাগে আর কি। আর যদি শ্যাডো এরিয়াগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন ওই সমস্ত জায়গায় কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি প্রেজেন্ট করছে আর কি। আর ডাইনামিক রেঞ্জ ওকে, এটা একদম ডিসেন্ট পর্যায়ে আমি বলবো। তবে কালার শিফটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, একটু ওয়ার্ম টোনের দিকে নেবে, প্লাস যখন কিনা গ্রিন কালার বা রেড কালার পাবে ওইগুলো কি আরেকটু পাঞ্চি করে প্রেজেন্ট করা ট্রাই করে। আছে পোর্ট্রেট মোড, এজ ডিরেকশন ভালোর কাতারেই থাকছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাকে খুব একটা আর্টিফিশিয়াল লাগছে না, হাইলাইট আসলেও সেটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে দেখছি এই স্মার্টফোনকে। তারপরেও এক্সপোজার মাঝে মধ্যে একটু ইস্যু দেখা দেয়। আর মেইন সাবজেক্ট এটা একটু ওয়ার্মের দিকে নেয়, যা দেখতে কিন্তু সুন্দর লাগছে, একটা ইয়ালিশ একটা টোন দেয় আর কি।
ভালো লাইট পেলে এর ম্যাক্রো শুটার দিয়ে আপনি কাজে লাগার মতো ছবি পাবেন, তবে আলট্রাওয়াইডের মজা অবশ্যই মিস করবেন। আলট্রাওয়াইডটা নেই, বরং ওই ম্যাক্রোর চাইতে একটা আলট্রাওয়াইড থাকলে এটা আরো বেশি আমাদের কাজে লাগতো আশা করছি। আর লো লাইটে বা অন্ধকারে গেলে ততটা ভালো ছবি পাওয়া যায় না। হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় স্মার্টফোন, প্লাস ডে লাইটের তুলনায় অনেকটাই সফট করে ফেলে, খুব স্বাভাবিক। স্ট্যাডি হাতে তুলতে পারলে আপনি হয়তো সেই ছবি কাজে লাগাতে পারবেন আর কি। স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, এটা রেজুলেশন বেশ ভালোই। আর এটাও দেখছিলাম বাই ডিফল্ট একটু কালারটা চেঞ্জ করে প্রেজেন্ট করে, লাইক একটু ওই যে ওয়ার্মের দিকে নেয়, তবে শার্পনেস ডিটেল ভালোই আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টের বেশ কিছু ডিভাইস থেকে ও এগিয়ে থাকবে আর কি। কালার শিফটিং এর একটা ব্যাপার স্যাপার পাবেন, যেমন গেঞ্জির কালার অনেক সময় একটু চেঞ্জ করে দিতে পারে, হেভি হাইলাইট কন্ডিশনে লাইট কন্ট্রোল করতে গিয়ে বা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়, খুব স্বাভাবিক ছিল এই বিষয়গুলো। কিন্তু 17,000-18,000 টাকার ফোন হিসেবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অনেকের কাছে ভালো লাগবে বলে আশা করছি। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ, তো রেজুলেশনে এরকম প্রাইস পয়েন্টের ফোন বিবেচনায় রেসে কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু আপনি সেই কি ভিডিও পাবেন, অর্থাৎ স্ট্যাবল না। তো কোনো ধরনের স্ট্যাবিলাইজার বা গিম্বল দিয়ে শুট করলে সেই ভিডিও কাজে লাগবে আর কি। যদি ওই যে কমন ইস্যু এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয়, হিমশিম খায়, ওগুলো আমরা দেখছিলাম। এর বাইরে মোটামুটি কাজ চালানোর উপযোগী ভিডিও পাওয়া যাচ্ছে আর কি, একটু কন্ট্রাস্ট বাড়ে যদিও ভিডিওতে। স্পিকার আছে দুইটা, স্টেরিও সাউন্ড পাবেন। লাউডনেস ওই যে বড় বড় মতো নিচেরটা একটু বেশি দেখলেও মোটামুটি গেমিং টাইমে একটা ভালো ভাইব পাওয়া যায়। প্লাস আপনারা যারা কিনা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও টিডিও দেখবেন, তাদের কাছেও এর সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে আর কি। আর লাউডনেস বেশ ভালোই, তবে ক্লারিটি আর একটু বেটার হলে আর কি আরো বেশি সুবিধা হইতো। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, এটাতে জাইরোস্কোপ সেন্সর আছে। তারপরে এই স্মার্টফোনের ব্যাটারিটাও বেশ বড় সড়ো 5000 mAh, এবং বক্স আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জার, যা 18,000 টাকায় খুবই গুড একটা কম্বো আমি বলবো। ব্যাকআপও ভালো পেয়েছি এই ডিভাইস থেকে। এই ডিভাইস অনায়াসে আপনাকে 7 ঘন্টার মতো এসওটি দিয়ে দেবে যদি কিনা আপনি মিডিয়াম ব্রাইটনেসেও থাকেন। তো বলাই যায় যারা হেভি ইউজারও রয়েছেন একদিন চালাতে পারবেন এই ডিভাইস নিশ্চিন্তে আর কি। এই ডিভাইসটার ভালো দিক খারাপ দিক যদি আরেকবার একটু বলতে যাই, তাহলে আমি প্রথমেই বলবো এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা থাকা উচিত ছিল। আর যদি কিনা এই ডিভাইস একটা আলট্রা শুটার দেওয়া হতো, তাহলে একদম খুব দুর্দান্ত খেলোয়াড় হয়ে যেত। এমনিতেও বেশ কিছু জায়গায় এগিয়েই আছে, যেমন এইটার ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, 90 হার্টজের প্যানেল, তারপর আমরা এখানে দেখছি 33 ওয়াটের চার্জার রয়েছে, G88 যা একটু রেসে এগিয়ে থাকছে, আবার ডুয়াল স্পিকার রয়েছে। আর ডিজাইনটা যার যার নিজস্ব প্রায়োরিটির বিষয়, হয়তো ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগবে। বাকি থাকলো আপডেটের বিষয়, যদি ওরা আপডেটগুলো নিয়মিত দিয়ে সবকিছু ঠিকঠাক রাখে, তাহলে আশা করছি এই ডিভাইসটা লং রানে একটা ভালো পারফরমেন্স দিবে এবং এরকম প্রাইস পয়েন্টে রিকমেন্ড করার মতো একটা ডিভাইস আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে ইনফিনিক্স হট 40 কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ইনফিনিক্সের ফোন যারা অলরেডি ব্যবহার করছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কি, সেই বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবেন। তো আমরাও দেখি, আমরা তো রিভিউ দিই 15-16 দিন ব্যবহার করে, বাট আপনারা যারা 1 বছর যাবত ব্যবহার করছেন বা 6 মাস যাবত ব্যবহার করছেন, তারা একটু আজকে কমেন্ট করে জানান ওদের ডিভাইসের আসলে কি অবস্থা, কেমন কি রেজাল্ট দেয় লং রানে গিয়ে। সেই ক্ষেত্রে আমরাও সকলে বুঝতে পারবো এই ডিভাইস লং রানে কেমন পারফরমেন্স করে। সবাই ভালো থাকুন তাহলে, টাটা।